এবারের ফলাফল ত্রয়োদশ নির্বাচনের এবং গণভোটের দিতে দেরি হবে এই বিষয়টি নির্বাচন কমিশনও বলেছে, সরকারের প্রেস উইংও বলেছে আসলে, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি শঙ্কার জায়গা তৈরি হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে কোনো শঙ্কা কি আপনি এটি নিয়ে দেখেন কিনা? এটা নিয়ে ফায়েজ ভাইয়ের সাথে সেদিন একটা টক শোতে কথা হয়েছে, উনি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু আমি আশা করব, যেহেতু আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এটি দেখেছি এবং দিন গড়িয়ে গেছে, আমাদের একজন কলিগ মারা গেছেন, আমি আশা করব এরকম কিছু হবে না। তবে এর সাথে এটা বলতে চাই যে বর্তমানে এমন একটি যুগ, সায়েন্সের জায়গা এমন চলে গেছে, একটা প্রেডিকশন সরকার দিতেই পারত যে এই কয়দিন লাগতে পারে বা এই কয় ঘন্টা বেশি লাগতে পারে। সেই ধরনের কোনো প্রেডিকশন আমরা সরকারের কাছ থেকে পাইনি বলেই কিন্তু এক ধরনের ধোঁয়াশা তৈরি হয় এবং আমরা অন্য কিছু চিন্তা করার, কনস্পিরেসি থিওরির মতো চিন্তা করার চেষ্টা করি। এই প্রসঙ্গে বাদ দিয়ে আমি যদি কয়েকটা প্রশ্নের উত্তর দিতে চাই। ফায়েজ ভাই বলেছেন যে নির্বাচনী প্রচারণায় অথবা প্রেমে সবকিছু জায়েজ। ফায়েজ ভাই যুগ শুনেন, যদি নির্বাচনের প্রচারণা না থাকে, প্রেমে সবকিছু জায়েজ না ভাই। হ্যাঁ, এখন নির্বাচনী প্রচারণায় সবকিছু জায়েজ বলে আমি মনে করি, আমি সবসময় এই কথাটি বলি যে গণভোটের কথা বলা হয়েছে এবং সরকার আমার ট্যাক্সের টাকা খরচ করে যেভাবে হ্যাঁ ভোটের প্রচারণা করছে, আজকে হয়তো কোনো কিছু হবে না এই সরকারের, কিন্তু ইতিহাসে একদিন সরকারকে জবাবদিহি করতে হবে। কারণ লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেন, গণভোটে হ্যাঁর পক্ষে যেই তো সরকার লেভেল প্লেইং ফিল্ডকে নষ্ট করে দিয়েছে। কোনো সরকার কি পারে হ্যাঁ বা না? তাহলে হ্যাঁ বা নার অপশন আপনারা রেখেছেন কেন? হ্যাঁ, এটি হতেই পারে না। একটি না ভোটও যদি পড়ে, সেটি একজন মানুষের মতামত এবং সেটিকে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ এবং না ভোটের যে প্রসঙ্গে আরও অনেক কথা হচ্ছিল, আজিজ ভাই তুললেন, সেটার কাউন্টার দিলেন ফায়েজ ভাই। আমি একটা কথা বলতে চাই, হ্যাঁ এবং নার ভোটে যে 4টি প্রশ্ন আছে, তার মধ্যে কয়টা প্রশ্নের উত্তর আপনি বাইনারিতে দিতে পারবেন, হ্যাঁ অথবা নাতে? আমার যদি মনে হয় যে একটার আমি অর্ধেক মানি না, তাহলে তার কি হবে? এবং আমার কাছে মনে হয় লাস্ট যে কোয়েশ্চেনটি আছে, সেটিই আসলে একমাত্র কোয়েশ্চেন যে আপনি আসলে এটি চান কি চান না। এত এরকম করার দরকার ছিল না। এবং যে কথাটি বলে যে জুলাইয়ের অভ্যুত্থানের বুকে দাঁড়িয়েই হ্যাঁ ভোট না ভোট, তাহলে তো সরকারই এটা নিতে পারতেন। হ্যাঁ ভোট না ভোট করে টাকা খরচের কোনো দরকার ছিল না। আজিজ ভাইয়ের সাথে আমি সেটাও বলি যে যে দেশে সাক্ষরতার হারকে শিক্ষিত ধরা হয়, সেই দেশে আপনি এটাকে কি করে, মানে একজন কৃষকের ভোটও কি ভোট না? এটা কি হ্যাঁ ভোটটি শুধু খালি শিক্ষিত মানুষের জন্য? এরপরে ফায়েজ ভাইয়ের আরও কিছু কথার উত্তর দেই। ফায়েজ ভাই বলেছেন যে প্রধান উপদেষ্টা যখন বলেন যে এই তরুণরা একদিন প্রধানমন্ত্রী হবেন, বা মানে যা যা বলেছেন, যে এটাকে তেমন সিগনিফিক্যান্টভাবে ধরা দরকার নাই। আমরা কেন ধরেছি বলেন তো? কারণ এই প্রধান উপদেষ্টাই প্রথমে এসে বলেছেন একজন মাস্টার মাইন্ড আছেন। এই প্রধান উপদেষ্টার মানে যে বাহিনী আছেন, যে সরকার উপদেষ্টা আছেন, তাদের মধ্যে একজন একেবারে মানে স্পষ্টভাবে বলেছেন নাহিদ ইসলাম একদিন প্রধানমন্ত্রী হবে। এগুলো করে করেই তো আমাদের কেমন করেছেন যে আপনারা একটা ছোট কথা বললেও আমরা তাকে সন্দেহ করি। ফায়েজ ভাই আলো বলেছেন যে আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। ইলেকশন অফিসের ছোট যে অফিসারটা, তিনি কষ্ট পাবেন আজিজ ভাইয়ের কথায়। ফায়েজ ভাইরা যে 1.5-2 বছর থাকলেন, আমরা নারীরা যারা টকশোতে কথা বলি, আমাদেরকে যে জঘন্যভাবে স্লাট শেমিং করা হয়, আমাদের কষ্ট লাগে নাই? আমাদের কষ্ট কি তাদের স্পর্শ করে না? তাহলে সেই জায়গায় তারা কি ব্যবস্থা নিয়েছেন? মাসুদ কামাল ভাইয়ের কিছু কথা যদি একটু বলি, যে মাসুদ কামাল ভাই এর সাথে টকশোতে আসলে যেটা আমার মনে হয় যে সকালবেলা ঘুম থেকে উঠে এসে মাসুদ ভাই একটু নরম কথা বলেন, যত দিন যায় রাতে, সন্ধ্যার বা রাতের টকশোগুলোতে উনি অনেক শক্ত কথা বলেন। যেমন আজকের টকশোতে উনি একটি কথা বলেছেন যে ওই মানে বিএনপি হচ্ছে একদল হচ্ছে জান্নাতের টিকিট বিক্রি করছেন, আরেক দল হচ্ছে মামলা হামলার কথা বলছেন। এটাকে একটু পজিটিভভাবে দেখেন না মাসুদ কামাল ভাই। ভাবেন যে বিএনপি ওটাই বলছে যে আগে যেমন গণহারে মামলা হতো, মানে যার তার নামে মামলা হতো, হয়তো ওইটা হবে না। একটু পজিটিভভাবে নেন। মাসুদ ভাই যেটি বললেন যে ডিম মেরেছে, ময়লা পানি মেরেছে, এটা কি বাংলাদেশে নতুন? বাংলাদেশে তো নতুন না। বাংলাদেশে কোর্ট প্রাঙ্গণেও এরকম ঘটনা ঘটেছে। এখন হ্যাঁ, বা ধরেন শেখ হাসিনা যখন বিদেশ যেত, সেখানেও হতো। এটা আমাদের কালচার, এটি হয়। এবং যে পাশের বাড়ি থেকে ফেলেছে,
তাদেরকে যদি আপনি ধরতে চান, এটি ধরবে কে? সরকার, তাই না? এটি তো আর কোনো দলীয় লোক যে ধরতে পারবে না, তখন আপনি বলবেন মব। তাহলে এই সরকারের সময় প্রথম আলোতে যেভাবে ঘোষণা দিয়ে প্রথম আলো ভেঙে ফেলা হয়েছে, সরকার সেখানে কোনো দায়িত্ব পালন করতে পারে নাই। আমি তো মনে করি 200 মবকে ঠেকানো সরকারের জন্য কোনো বিষয় ছিল না। তাহলে কি এটা সরকারের আন্তরিকতার অভাব, না রাজনৈতিক দল? আর শেষ করছি আসিফ ভাইয়ের কিছু কথা বলে, যে উনি বলছেন যে দুই দলই নাস্টি গেম প্লে করার পথে আছেন, এই নাস্টি গেমগুলো তারা প্লে করেন। আমি তো মনে করি জনাব তারেক রহমান যে বক্তব্যগুলো দিয়েছেন, তাকে উনি তো রিসার্চ করেন খুব ভালো। উনি কতগুলো মেথডের কথা বলেছেন যে কিভাবে করে ইলেকশনে প্রচারণা করতে হয়। আমি তো মনে করি তারেক রহমান একটা মিক্স মেথডে আছে, এবং বর্তমানে রিসার্চের একটি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, আপনি মিক্স মেথডে থাকবেন। তবে উনারটাকে আমি কোনো নাস্টি বলতে পারি না এই কারণে যে উনি ফ্যাক্ট দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে জান্নাতের টিকেটের কথা। দেখেন, এই যে প্রচারণার কথা, একটা জিনিস হয়তো আমাদের চোখ এড়িয়ে গেছে, জামাতের আমির কালকে মোটামুটি একটু গানই গেয়েছেন, কুহু কুহু কোকিলের ডাক দিয়েছেন। রাজনীতিতে কিন্তু বড় বড় দলের কোকিল হওয়াটা খারাপ কিছু না, কিন্তু যারা কাক হয়ে 17 বছর ছিল, যারা ময়লা এদিক ওদিক করেছেন, তাদেরকে আপনি কি বলবেন? কোকিল কিন্তু রাজনীতিতে ভালো, কারণ কোকিল হচ্ছে সেই বুদ্ধিমান প্রাণী যে নাকি কাকের ঘরের মধ্যে ডিম পাড়ে এবং ফলাফলটা সে নেয়। তাহলে আমি মনে করি না যে রাজনীতিতে উনি যাকে কোকিল বলছেন সেটি খারাপ। তবে উনি যে বলেছেন যে ভোট ডাকাতদের ঠেকিয়ে দিতে হবে, এটি উনি কোনভাবে ঠেকাবেন? এবং উনার দলের একজন নেত্রী বলেছেন 72 ঘন্টার আগে থেকে আমাদেরকে নির্বাচনে কেন্দ্রে থাকতে হবে এবং প্রস্তুত থাকতে হবে। এগুলো সরকারকে ভাবতে হবে। শেষ করছি একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে। ইনফরমেশনটি বাতাসে ভাসছে, কিন্তু আমি একটু বলার আগে ভয় পাই। কেন? কারণ আমার এগেনস্টে তো একটা কেস হয়েছে, তো আপনারা একটু যাচাই বাছাই করবেন। আমাকে একজন ব্যবসায়ী বলেছেন যে গত জানুয়ারি মাসে যে পরিমাণ বোরকার কাপড়ের আমদানি হয়েছে সেটা নাকি ভেরি সিগনিফিক্যান্ট। আপনাদের কাছে মনে হতে পারে এটি একটি সহজ তথ্য, বা সরলীকরণ করবেন না দয়া করে, কারণ যেখানে ধরেন 100 টন আনা হতো সেখানে 2.5 থেকে 3 লাখ টন কাপড় আসছে। এটি কেন হচ্ছে? এবং আমি আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে বলি, বিশ্ববিদ্যালয়ে 21 বছর ধরে পড়াই, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে সবচেয়ে জালিয়াতি হয়। এটি বললে এখন আবার আমি ইসলাম বিদ্বেষী হয়ে যাব, বোরকা পরা এবং হিজাব পরার ভেতর দিয়ে। তাহলে বাংলাদেশে আজকে ইলেকশনে যারা ভোট দিতে যাবেন, যেসব নারীরা, আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে আপনি যখন ভোট কেন্দ্রে অনেক আবায়া অনেক হিজাবের ভেতর দিয়ে ঢুকবেন, এবং এটি যদি সত্যি হয় যে প্রচুর পরিমাণের বোরকার কাপড়ের আমদানি হয়েছে, তাহলে সরকার কোন ব্যবস্থাটা রাখছে তাদেরকে চেক করে ভেতরে ঢোকানোর জন্য। ধন্যবাদ।